আগামী সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন এফওসি আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন। সফরে দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব হওয়ার পর বিক্রম মিসরির এটিই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর। তিনি এমন এক সময়ে সফরে আসছেন যখন ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সীমান্ত এলাকায় পর্যটকদের ছিনতাই সহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ভারত থেকে অবৈধভাবে আনা ভারী আগ্নেয়াস্ত্রসহ 3 সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হল তাহিরপুর উপজেলার টেকের ঘাটের রাজু আহমেদ, মোহাম্মদ জালাল মিয়া ও মোহাম্মদ রাসেল মিয়া। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার বেলা 12:30টার দিকে তাহিরপুরের পর্যটন এলাকা বড়ছড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করে সুনামগঞ্জ 28 বর্ডার গার্ড ব্যাটালিয়ন। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য মাদক ব্যবসায়ী নাজমুল এই অস্ত্রটি এনেছে। নাজমুলকে ধরতে অভিযান চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। উচ্চ আদালতের নির্দেশের 3 বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহ শিশু পার্কের জমিতে নির্মাণ করা অবৈধ স্থাপনা আজও উচ্ছেদ করা হয়নি, বরং 5 আগস্টের পরে নতুন করে ওই জমিতে গড়ে উঠেছে আরও একটি টিন শেডের বিশাল মার্কেট। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে শহর জুড়ে। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট। স্বাধীনতার আগে 1963 সালে 2 একর 18 শতক জমি ঝিনাইদহ টাউন কমিটিকে পাবলিক পার্ক হিসেবে ব্যবহারের জন্য প্রদান করে তৎকালীন সরকার। সেই থেকে শিশুদের খেলাধুলার জন্য পার্কটি ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু 1986 সাল থেকে পার্কের সামনে দোকানঘর নির্মাণ শুরু হয়। সময় বদলের সাথে সাথে ওই স্থানে নির্মাণ করা হয় দ্বিতল ভবন সহ পাকা পৌর মার্কেট। শিশু পার্কটি পড়ে যায় মার্কেটের আড়ালে। এরপর বিভিন্ন সময়ে পার্কের জায়গায় মার্কেট তৈরি আর ভাঙার খেলায় কেটেছে অনেক সময়। 2019 সালে পার্ক ধ্বংস করে পৌর সুপার মার্কেট নির্মাণ করে পৌরসভা। এটি বন্ধে উচ্চ আদালতে রিট করে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ভবন নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। পরবর্তীতে 2021 সালে পার্কের জমিতে নির্মাণ করা সকল অবৈধ স্থাপনা আদেশ প্রাপ্তির 6 মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন, কিন্তু 3 বছরেও উচ্চ আদালতের ওই আদেশ বাস্তবায়ন হয়নি। উপরন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর পার্কের জমিতে নতুন করে আরও একটি মার্কেট নির্মাণ করছে একটি চক্র। অবৈধ স্থাপনা অপসারণের জন্য একটা আদেশ প্রদান করেন। এই আদেশ বাস্তবায়ন হওয়ার প্রতিমধ্যেই 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের সময় তারা অতি গোপনীয়তার সাথে রাস্তা সংলগ্ন স্থানে একটি মার্কেটও নির্মাণ করে। আমরা অতি দ্রুততার সময়ে জেলা প্রশাসনের সহযোগিতায় এই মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। তবে মার্কেট ব্যবসায়ীরা বলছেন, অনেক আগে থেকেই পৌর মার্কেটে পজিশন কিনে ব্যবসা করে আসছিলেন তারা, জোর করে উচ্ছেদ করা হয়েছে তাদের। দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসতেছি। সংস্কারের সরকার আসার পরে আমরা সেই স্ট্রাকচারের উপরেই আমরা একটু সংস্কার করে একটা পরিবেশ নিয়ে এখন বর্তমানে ব্যবসা পরিচালনা করে আসতেছি। আইনি যে নিষেধাজ্ঞার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এবং পৌরসভা থেকে তাদেরকে কোনো সেবা প্রদান করা হয় না। আমরা আবারও বলছি যে আমরা মহামান্য আদালতের যে নির্দেশনা আছে উচ্চ আদালতে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর হবে এবং উন্মুক্ত স্থানে শিশুরা খেলাধুলা করতে পারবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। নীলফামারীতে ঘন কুয়াশায় জনজীবন বিঘ্ন হয়ে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। দিনের বেলায়ও সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এছাড়াও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরাঞ্চল জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে। আজও পঞ্চগড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারদিক। রাস্তাঘাটের লোকজন চলাচল কমে গেছে, তবে শীত উপেক্ষা করে শ্রমিকদের আনাগোনা চলাচল রয়েছে। খেটে খাওয়া তৃণমূল ও দরিদ্র মানুষ শীতের দুর্ভোগ পোহানো শুরু করেছে। সকাল 9টায় 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় একই চিত্র।
তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের খবর জানতে এখন যাচ্ছি নীলফামারীতে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ শিথুন। শিথুন, নীলফামারীতে আজকের তাপমাত্রা কত আর নিম্ন আয়ের মানুষের কি অবস্থা? নাজনীন, গত 3 দিন ধরেই নীলফামারীতে তীব্র শীত এবং ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। আজ জেলার সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতে সারা রাত ঝিরঝির করে শিশির বিন্দু পড়ে। রাতের সাথে দিনের বেলাও কিন্তু ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এই ঘন কুয়াশার সময়ে দিনের বেলাও বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শিশু এবং বৃদ্ধরা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে বিনা কারণে অপ্রয়োজনে বৃদ্ধ এবং শিশুরা যেন বাড়ির বাইরে বের না হয়। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তারা বাড়ির বাইরে বের হলেও কাজের সন্ধানে বের হচ্ছে, কিন্তু তারা তাদের চাহিদা মতো কাজ পাচ্ছে না। অধিকাংশ দিনেই নিম্ন আয়ের মানুষেরা কাজ পাচ্ছে না। কাজ না পাওয়ার কারণে কিন্তু আর্থিক সংকটে পড়েছে তারা। এজন্য তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেক কষ্টে রয়েছে। এর সঙ্গে ছিন্নমূল যারা মানুষেরা রয়েছে তারা কিন্তু গরম কাপড়ের অভাবেও রয়েছে। আমি নীলফামারী জেলা প্রশাসক নাইরুজ্জামানের সঙ্গে সকালে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে কেবল শীতের তীব্রতা বাড়তে থাকায় এখন পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসন 1200 কম্বল বরাদ্দ পেয়েছে। এই পরিমাণটা এখন সামান্য হলেও কিন্তু এখন প্রতিনিয়ত সেই বরাদ্দগুলো আসতেছে এবং বরাদ্দ বাড়তেছে। আর বরাদ্দ বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো 2-4 দিনের মধ্যেই উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই কম্বলগুলো বিতরণ শুরু হবে। নাসরিন, এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ট্রেজারার। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। 5 আগস্টের পর থেকে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। গত বুধবার থেকে ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন পালন শুরু করে তারা। তবে আজ উপাচার্য বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সাথে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মালিকানাধীন। উত্তরাঞ্চলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। নীলফামারীতে ঘন কুয়াশায় জনজীবন বিঘ্ন হয়ে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। দিনের বেলায়ও সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এছাড়াও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরাঞ্চল জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে। আজও পঞ্চগড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারদিক। রাস্তাঘাটের লোকজন চলাচল কমে গেছে। তবে শীত উপেক্ষা করে শ্রমিকদের আনাগোনা চলাচল রয়েছে। খেটে খাওয়া তৃণমূল ও দরিদ্র মানুষ শীতের দুর্ভোগ পোহানো শুরু করেছে। সকাল 9টায় 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় একই চিত্র। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের খবর জানতে এখন যাচ্ছি নীলফামারীতে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ শিথুন। শিথুন, নীলফামারীতে আজকের তাপমাত্রা কত আর নিম্ন আয়ের মানুষের কি অবস্থা? নাসরিন, গত 3 দিন ধরেই নীলফামারীতে তীব্র শীত এবং ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। আজ জেলার সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতে সারা রাত ঝিরঝির করে শিশির বিন্দু পড়ে। রাতের সাথে দিনের বেলাও কিন্তু ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এই ঘন কুয়াশার সময়ে দিনের বেলাও বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
শিশু এবং বৃদ্ধরা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে বিনা কারণে অপ্রয়োজনে বৃদ্ধ এবং শিশুরা যেন বাড়ির বাইরে বের না হয়। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তারা বাড়ির বাইরে বের হলেও কাজের সন্ধানে বের হচ্ছে, কিন্তু তারা তাদের চাহিদা মতো কাজ পাচ্ছে না। অধিকাংশ দিনেই নিম্ন আয়ের মানুষেরা কাজ পাচ্ছে না। কাজ না পাওয়ার কারণে কিন্তু আর্থিক সংকটে পড়েছে তারা। এজন্য তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেক কষ্টে রয়েছে। এর সঙ্গে ছিন্নমূল যারা মানুষেরা রয়েছে তারা কিন্তু গরম কাপড়ের অভাবেও রয়েছে। আমি নীলফামারীর জেলা প্রশাসক নাইরুজ্জামানের সঙ্গে সকালে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে কেবল শীতের তীব্রতা বাড়তে থাকায় এখন পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসন 1200 কম্বল বরাদ্দ পেয়েছে। এই পরিমাণটা এখন সামান্য হলেও কিন্তু এখন প্রতিনিয়ত সেই বরাদ্দগুলো আসতেছে এবং বরাদ্দ বাড়তেছে। আর বরাদ্দ বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো 2-4 দিনের মধ্যেই উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই কম্বলগুলো বিতরণ শুরু হবে। নাসরিন, এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ট্রেজারার। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। 5 আগস্টের পর থেকে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। গত বুধবার থেকে ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন পালন শুরু করে তারা। তবে আজ উপাচার্য বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সাথে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মালিকানাধীন। বাংলাদেশে দূতাবাসে হামলা মানে সার্বভৌমত্বের উপর হামলা, এমন মন্তব্য করেছেন দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। রাজধানী বহাখালীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে তারা এমন মন্তব্য করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির আলোকে আরও কঠোরভাবে তাদের এসব হামলার প্রতিবাদ করা উচিত বলেও মনে করেন তারা। মহিদুল ইসলামের রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী মিথ্যা সংবাদ প্রচার সহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে এবার রাজপথে নামল দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এই প্রতিবাদ কর্মসূচিতে তারা জানান দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত তারা। সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, দেশের চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আর ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে বলেও জানান তারা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা নিশ্চিহ্ন করে দিয়ে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে আমাদের দেশকে তারা আনতে চায়। পুরো জাতি ঐক্যবদ্ধ এই দেশকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জলে স্থলে অন্তরিক্ষে আমরা আমাদের নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বাংলাদেশের বিভিন্ন খাতে ভারতের নাগরিক যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদেরকে চিহ্নিত করারও দাবি জানান বক্তারা। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে ফরিদপুরে বিভাগীয় কর্মশালা শুরু হয়েছে। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। বিকেলে সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশকুর রহমান মাসুক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন সহ অনেকে। প্রতিটি শহীদ পরিবারের দাবি পূরণের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। চট্টগ্রামের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ 107 পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট সরকার সহ খুনিদের বিচার সহ কঠোর শাস্তি দাবি করেন। একদম প্রাথমিকভাবে 5 লক্ষ টাকার চেক দিচ্ছি। আমরা শুধু একটা জিনিস বলি, এটা আমাদের শুরু, এটা শেষ না। এবং আমাদের এই শহীদ পরিবার যতদিন আছে, এই বাংলাদেশ যতদিন আছে, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সেভাবেই সহযোগিতা করার জন্য যা কিছু করা দরকার আমরা সেই ব্যবস্থাগুলো করব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ায় সেভাবে সুফল মিলছে না। এজন্য মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে বলেও মনে করেন তিনি। এখন যে মূল্যস্ফীতিটা বেড়েছে, এখন মনে করি আমি যে সাপ্লাই সাইডের চেয়ে চাহিদার চেয়ে ডিমান্ড, সাপ্লাইটা সরবরাহের দিকটা কিন্তু আমাদের দ্রব্য মূল্যের একমাত্র একটা বিশেষ কারণ ওই সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার ম্যানিপুলেট করে সরবরাহ যে করে কম তা না। এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে 0 পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পারচেজিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অনেক বড় কোম্পানি দেশের বাইরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, যেটা অর্থনীতিতে অস্বস্তি তৈরি করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি রিসোর্স দিতে হলে আরও বেশি অর্থায়নের দরকার বলেও জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে কথা বলেন তিনি। এবারে সম্মেলনের মূল প্রতিপাদ্য সমতা, সুযোগ, স্বাধীনতা এবং মর্যাদার ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের পুনর্গঠন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সম্মেলনে অংশ নিয়ে দেশি বিদেশি বক্তারা বলেন, মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উন্নতির জন্য রপ্তানি বাড়ানো ও প্রযুক্তিগত উন্নয়নে জোর দিতে হবে। Is what we call destiny poverty. That poverty in a society can, for a group of people, can happen just out of luck. They are just unlucky, bad luck with bad health. Defining equality on an individual basis, Siddiq Osmani is an expert on that. That again draws on ethics. ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রায় 3 শতাধিক রাইস মিল আছে। এসব রাইস মিলে উৎপাদিত চাল লাখ লাখ প্লাস্টিকের বস্তায় মোড়কীকরণ করে বাজারজাত করা হচ্ছে। 2014 সালে ধান ও চাল বিপণনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আইন প্রণয়নের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এর কার্যত কোনো প্রয়োগই নেই। আশুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা আইন না মেনেই পাটের বস্তার পরিবর্তে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছেন। মিল মালিকরা বলছেন, চাহিদা অনুযায়ী পাটের বস্তা পাওয়া যায় না। তাছাড়া পাটের বস্তা ব্যবহার করলে 50 কেজির বস্তায় অতিরিক্ত 50 থেকে 60 টাকা গুনতে হয়। প্লাস্টিক বস্তাটা কিনতে ছিল 30 থেকে 35 টাকা, কিন্তু সালার বস্তা আমি কিনতে গেলে 95 টাকা থেকে ধরে 105 টাকা পর্যন্ত। কিন্তু আসলে আমাদের একটু কষ্ট হবে, কষ্ট হইলেও
আমরা চেষ্টা করতেছি আইনটাকে বাস্তবায়ন করার জন্য। আশুগঞ্জ উপজেলা চাতাল মালিক সমিতির সাবেক সভাপতি বলেন, সরকার ভর্তুকি দিলে মিল মালিকরা চালের জন্য পাটের বস্তা ব্যবহার করতে আগ্রহী হবে। সরকার যদি পাটের বস্তাটাতে যদি ভর্তুকি দেয়, তাইলে পাট এবং প্লাস্টিকের বস্তার মূল্য যদি এক হয়, তাহলে মনে করেন আমরা 100% পাটের বস্তা ব্যবহার করতে পারব। আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, রাইস মিলগুলোতে প্লাস্টিকের বস্তা ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। মিল মালিকদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। সেই অভিযানে যাদের মধ্যে যে প্লাস্টিক বস্তা ব্যবহারের প্রবণতা খুবই বেশি ছিল এবং আমরা পাটের বস্তা ব্যবহার পাইনি, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। মিল মালিকদের প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারে উৎসাহিত করতে সরকার সময়োপযোগী পদক্ষেপ নেবে, সে আশা করছেন সবাই। এনটিভি নিউজ ডেস্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষণস্থায়ী নয় বরং চিরস্থায়ী উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং উন্নত এবং আন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়। ভারত বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের পট পরিবর্তনের পরও দুই দেশের বাণিজ্য, জ্বালানি বিনিময় এবং জনসম্পৃক্ততা চলমান আছে বলেও মন্তব্য করেন হাই কমিশনার। নজরানা চৌধুরীর রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই দিনটিকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ দিবসটি উপলক্ষে রাজধানীর সামরিক জাদুঘরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে যোগ দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মানুষের রক্তের বিনিময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তৈরি হয়েছে। The bonds that we share with Bangladesh are not transient or temporary, but they are everlasting. India had stood with the people of Bangladesh in 1971 and will continue to support them in realizing the vision for a democratic, stable, peaceful, progressive and inclusive nation. নানা সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ভারতীয় কূটনীতিক। জানান, দুই দেশের মানুষের মধ্যে নির্ভরশীলতা বহুমাত্রিক। তাই ভারত বাংলাদেশ কারো পক্ষেই একা একা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান প্রণয় ভার্মা। The fact that despite the turbulent changes in Bangladesh, our trade and economic ties, our transport and energy cooperation, our people-to-people engagements have maintained a positive momentum, shows that our relations are truly resilient and multifaceted. We are actually interdependent on each other. We cannot grow and progress alone. The reality of our interdependence and mutual benefit will continue to keep our relations moving forward. অনুষ্ঠানে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সময় নির্ধারণ করে দেশের সংস্কার সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ভারত ভিয়েনা কনভেনশনের তোয়াক্কা না করে আগরতলা বাংলাদেশ মিশনে হামলা চালিয়েছে। এই দায়িত্ব অবশ্যই মোদী সরকারকে নিতে হবে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা হলে তবেই দেশে স্থিতিশীলতা আসবে। সংস্কারের উৎসাহে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে,
এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ভারত অতীতে ধর্মনিরপেক্ষতা নিয়ে গর্ব করলেও গত 12 বছরে তা হারিয়ে ফেলেছে। কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভ খালি করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সহকারী হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের পতাকাকে অবমাননা করলো। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে নিতেই হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে অপর এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান 18 বছর ধরে গণ অভ্যুত্থানের সপক্ষে কাজ করেছেন। এমন কোনো অপবাদ নাই যেটা দেওয়া হয়, এমন কোনো ন্যাক্কারজনক কথা নেই যেটা বলা হয় না। সেই নেতা জনাব তারেক রহমান নিরলসভাবে 18 বছরের প্রচেষ্টায় বাংলাদেশের সম্প্রতি যে গণঅভ্যুত্থান ঘটেছে তার সপক্ষে কাজ করেছে। এছাড়া ভারত সত্যিকারের বন্ধু হিসেবে আগামীতে বাংলাদেশের সাথে কাজ করবে এমন প্রত্যাশাও করেন বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফা নিয়ে ফরিদপুরে বিএনপির বিভাগীয় কর্মশালা শুরু হয়েছে। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। বিকেলের সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরে বিএনপির বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে সরাসরি যোগ দিচ্ছি আমরা। কিন্তু মূল যেই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি, তারাও কিন্তু একই বিষয় বলেছেন, হয়তো একটু ভিন্নভাবে বলেছেন। কেন এই কথাটি বললাম? এই কথাটি এই কারণেই বললাম, আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোনো সংস্কারের কথা বলিনি। আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা, আমরা কিন্তু এমন একটা সময় এই 31 দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না, কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন। এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সারাদিনে কি অর্জন করলাম দেখুন। এখানে 31 দফা আছে, 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন 31 দফার আলোকে। 31 দফায় আমরা একটি কথা বলেছি, লাস্টের পেজে আছে, ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, যে এই 31 দফায় সবকিছু না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে এই যে অর্জনটি, প্রিয় সহকর্মীবৃন্দ, এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না। আগামীকালকেও যদি আমরা সারাদিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না, আগামী পরশুদিনও যদি তারপরে অর্জন করতে পারবো না। আমরা এই 31 দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন, তখনই আমরা এটি করতে পারবো। আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা, এর ভিতরে যেই কথাগুলো আছে, এই দফাগুলোকে সামনে রেখে আমরা যেই বিষয়গুলো বলতে চাইছি জনগণকে, এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে, তুলে ধরতে হবে। আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে উপস্থিতি যারা আছেন, যারা
কার্ড হিসাবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি, বিএনপির একজন অ্যাম্বাসেডর, বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন। আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি, আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসে ক্যামেরাম্যান যে আছেন, ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যে আমাকে ফোকাসটা, যারা সামনে বসে আছে সবাই নেতৃবৃন্দ, তাদের দিকে দয়া করে ফোকাসটি দিন। আমি এখন স্টেজটি দেখতে পাচ্ছি, আমি স্টেজটি দেখতে চাইছি না, আমি সামনে নেতৃবৃন্দ যারা বসে আছে আমি তাদেরকে দেখতে চাইছি। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওই এই ফোকাসটি রাখুন, অথবা একটু লং শট হলে ভালো হয়। তো এখন নেতৃবৃন্দ, এই কাজগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে, আমরা বিভাগ এবং জেলার কাছে নিয়ে এসেছি। আপনাদের হাতে, জেলা নেতৃবৃন্দের হাতে আমরা কতগুলো, আজকে আপনাদের হাতে যেই ফোল্ডারটি দেওয়া হয়েছে, এই ফোল্ডারের ভিতরে যা যা আছে তার সেই জিনিসগুলোই কিছু সামান্য কিছু বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি, বিএনপির জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা জানি আপনার এলাকা বেসিসে আপনার সাথে আপনার অঙ্গ সংগঠন যারা আছে সকলের জন্য প্রত্যেকটি হাটে বাজারে যদি যান, প্রত্যেকটি পাড়ায় যান, এনাফ না। আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে, সেটি এনাফ না। এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা, চেষ্টা প্রয়োজন, তাহলেই আমরা নিয়ে যেতে পারবো। কি সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে, জেলা নেতৃবৃন্দের কাছে আমরা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপিগুলো দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা রিপ্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো আবার। অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এখানে আমরা যারা আছি আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এখানে প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে চেষ্টা করতে হবে। নিজ দেশের সংখ্যালঘুদের যারা সুরক্ষা দিতে পারে না, তারা বাংলাদেশের বিষয়ে কথা বলার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বাংলাদেশের হাইকমিশনের হামলার নিন্দা জানিয়েছেন মান্না। বলেন, চিন্ময় দাস কি ভারতীয় নাগরিক না বাংলাদেশের? তাহলে ভারতের কেন এত গাত্রদাহ? দুপুরে খুলনায় উমেশ চন্দ্র লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্য খুলনা মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান মান্না। ৫৩ বছর ওদের ঘাড়ের উপর পা রেখে আমরা পা নাড়াইনি, ওরাই আমাদেরকে টেনে গেছে, তাহলেও ভুল করেছে। আমরা ওই পা নামিয়ে দিয়েছি, আপনাদেরকে টেনে নেব না। নিজের পায়ে হাঁটবেন, আমাদের সাথে সাথে হাঁটবেন, আমাদেরকে মানুষ করে করে সমান মর্যাদা দিয়ে হাঁটবেন, না হলে আপনাদের জবাব আপনারা ঠিক করতে দিন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভারতীয় মিডিয়াগুলো হলুদ সাংবাদিকতা শুরু করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মংলার গাঁও পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য মনজুর আল মতিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য প্রীতম দাস, তসনুভা জাবিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ব্যবসা বাণিজ্যে ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক না রাখলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শাখাওয়াত বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কারণে তাদেরই বেশি ক্ষতি হচ্ছে। জাতীয় ঐক্যের ব্যাপারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোই সরকার গঠন করবে। এই সংকটকালীন সময়ে সব দল একসাথে বসেছে। আশা করি আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও সংকটকালীন সময়ে এই ধারাবাহিকতা বজায় রাখবেন। আমাদের ক্ষেত্রে তাদের ক্ষতি হচ্ছে বেশি, কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায়, এই সমস্ত যারা যখন আমাদের জনগণ এগুলো শোনে তখন আরো বেশি মানুষ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমি আশা করি যে ভারতীয় মিডিয়া যারা এগুলো করছেন তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছেন ঠিকই, কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা খেয়াল করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, কোনো শক্তির কাছে দেশের মানুষ মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দেন রিপন। দুপুরে মুন্সিগঞ্জের লৌহজগে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের মানুষ আর পছন্দ করে না, তাই রাজনীতিবিদদের চরিত্র পরিবর্তন করে কথাও বলেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
বরিশালে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। দুপুরে প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী সহ অনেকেই। Referring to the Vienna Convention, a BNP senior leader, Professor Dr. A.Z.M. Zahid Hussain said the attack on Bangladesh mission in Agartala is equivalent to an attack on the sovereignty of the respective Bangladesh. He also accused India of trying to mislead the world by spreading lies about Bangladesh in its attempt to support the ousted Awami League. কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভ খালি করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সহকারী হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের পতাকাকে অবমাননা করলো। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে নিতেই হবে। A report published by the Indian news outlet India Today claiming that Bangladesh has deployed Bayraktar TB2 drones at the Bangladesh-India border is false and fabricated, said the chief advisor's press wing today. Quoting a Defense Ministry spokesperson, the wing in its CA Press Wing Facts page on Facebook wrote, Bangladesh has not deployed any drones apart from its routine activities in any parts of the country. This news is a part of an orchestrated campaign against Bangladesh, wrote the wing. India Today published one report yesterday and another today claiming Bangladesh deployed the Turkey-made Bayraktar TB2 drones on the border with India. Planning and Education Advisor Wahiduddin Mahmood has explored the possibility of an elected government by next year. He said the interim government is a temporary government and he thinks there will be an elected government in 2025. The advisor made the remarks at the annual BIDS conference on development. He said they are still stuck in the lower middle income trap. They have not yet thought how they will reach the position that the Philippines has achieved, let alone Malaysia, the advisor said. During the event, the advisor recalled Vietnam's per capita income during the 1990s, saying it was similar to Bangladesh at that time. BNP senior leader Dr. Khondokar Mosharraf Hossain urged the interim government to quickly present an election roadmap, saying that it would not be wise for the current administration to remain in power indefinitely under the guise of state reforms. He told a discussion at National Press Club. সংস্কারের উৎসাহ দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে পৃথিবীর ১৭৮টি দেশ ভ্রমণে রেকর্ড সৃষ্টি করেছেন বাংলাদেশের নাজমুন নাহার সোহাগী। বিশ্ব পরিভ্রমণের হয়ে উঠেছেন কিংবদন্তি। সর্বশেষ সোহাগী সফর করেছেন পাপুয়া নিউগিনি। নিজের এই সাফল্যকে তিনি উৎসর্গ করেছেন আগস্ট বিপ্লবের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের উদ্দেশ্যে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার সোহাগী ছোটবেলা থেকেই ভ্রমণের নেশা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে ২০০০ সালে শুরু হয় তার একাকী বিশ্ব ভ্রমণ। এ পর্যন্ত 5 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও হাল ছাড়েননি। কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে চষে বেরিয়েছেন পৃথিবীর দুর্গম পথপ্রান্তর। আমি প্রথম বাংলাদেশি হিসেবে ১৭৮ দেশ ভ্রমণ করতে পেরে নিজেকে একজন গর্বিত বাংলাদেশি মনে করছি। এখন আমার লক্ষ্য পৃথিবীর অবশিষ্ট দেশগুলোতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ানো। ২০০৬ সালে শিক্ষাবৃত্তি নিয়ে পাড়ি জমান সুইডেনে। লুন্ড বিশ্ববিদ্যালয়ে এশিয়ান স্টাডিজ বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণকালে জয় করেন ইউরোপ। তারপর বিভিন্ন মহাদেশে পা রাখেন তিনি। বিশ্ব ভ্রমণের নেশায় 7 পাকে বাধা পড়েননি এখনো।
বিশ্বভ্রমণ করতে করতে আমার অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি থেমে থাকিনি। লাল সবুজের পতাকা নিয়ে আমি পৃথিবীর 178 দেশে পা রেখেছি। পাপুয়া নিউগিনিতে এমন এমন জায়গা আছে যেখানে মানুষ মানুষকে খায়, এবং সেই ধরনের জায়গাগুলোতে আমি গিয়েছি এবং সেই প্রতিকূলতাকে অতিক্রম করে আমি পৃথিবীকে দেখছি। নাজমুন নাহার সোহাগী সারা পৃথিবীর যেখানে গিয়েছেন তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা, ছড়িয়ে দিয়েছেন বিশ্ব শান্তি, ঐক্য এবং পরিবেশ রক্ষার বার্তা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে দূতাবাসে হামলা মানে সার্বভৌমত্বের উপর হামলা, এমন মন্তব্য করেছেন দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। রাজধানী বহাখালীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে তারা এমন মন্তব্য করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির আলোকে আরও কঠোরভাবে তাদের এসব হামলার প্রতিবাদ করা উচিত বলেও মনে করেন তারা। মহিদুল ইসলামের রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, বাংলাদেশ বিরোধী ভারতের গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার সহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে এবার রাজপথে নামল দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে তারা বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত তারা। সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, দেশের চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আর ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে বলেও জানান তারা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা নিশ্চিহ্ন করে দিয়ে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে আমাদের দেশকে তারা আনতে চায়। পুরো জাতি ঐক্যবদ্ধ, এই দেশকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জলে স্থলে অন্তরিক্ষে আমরা আমাদের নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। সশস্ত্র বাহিনী নয়, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। বাংলাদেশের বিভিন্ন খাতে ভারতের নাগরিক যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদেরকে চিহ্নিত করারও দাবি জানান বক্তারা। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ভারত সীমান্তে বায়োরাক্টার TB2 ড্রোন মোতায়েন করা হয়েছে। পুরো বিষয়টি মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে প্রেস উইং ফেসবুকে তার চিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টস পৃষ্ঠায় লিখেছে, বাংলাদেশ দেশের কোনো অংশে তার রুটিন কার্যক্রম ব্যতীত কোনো ড্রোন মোতায়েন করেনি। প্রেস উইং জানিয়েছে, এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ। ইন্ডিয়া টুডে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং দাবি করেছে, বাংলাদেশ ভারতের সীমান্তে তুরস্কের তৈরি বায়োরাক্টার TB2 ড্রোন মোতায়েন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেশে জবাবদিহিতা ছিল না বলেই অর্থ পাচার, লুটপাট ও দুর্নীতি হয়েছে। তাই আগামী দিনে দেশের সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্য অর্জন করতে হলে জনগণের আস্থা ধরে রাখতে হবে। আজ ফরিদপুরে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। পরে সেখানে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা প্রস্তাবনায় রাষ্ট্র সংস্কারের সব বিষয়ই আছে, তারপরও নতুন কিছু সংযোজনের প্রয়োজন হলে তা গ্রহণ করা হবে।
গত 2-3 মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন। খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি আমাদের 31 দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে। আমরা কিন্তু এমন একটা সময় এই 31 দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার সময় দেশে জবাবদিহিতা ছিল না বলেই নানা অপকর্ম হয়েছে, তাই সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো তাহলে কি দেশের মানুষের এই 2000 কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, লক্ষ্য অর্জন করতে হলে কোনো ভুল করা যাবে না, জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, এটিকে আমাদের ধরে রাখতে হবে। এটিকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, ওই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে। ওই পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেককে স্ব জায়গা থেকে ভূমিকা নিতে হবে। একটি প্রান্তিক পর্যায়ে 31 দফা প্রস্তাবনা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সংস্কার ও রক্ষার কাজ নীতিবানদের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানী মিরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, একটি মানবিক সমাজের জন্য কাজ করছে জামায়াতে ইসলামী। সমাজে দুর্বল মানুষদের অত্যাচার করার অপসংস্কৃতি পরিবর্তন করতে হবে। সমাজে দরিদ্র মানুষদের চিকিৎসার সব খরচ রাষ্ট্রের বহন করতে হবে উল্লেখ করে জামায়াতে আমির বলেন, প্রতিটি শিশু জন্মের পর তার উপযুক্ত শিক্ষা ও চিকিৎসার পরিবেশ সরকারই নিশ্চিত করবে। তিনি আরও বলেন, শুধু ভোট দেয়াই নয়, বিপদে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। যেই সমাজে ভালো কাজের উৎকর্ষ হয় এবং মন্দ কাজ দমন হয়, সেই সমাজটা ভালো থাকে। আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে, সবাই একটা স্লোগান কমন দেয়, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। এই স্লোগানটা যারা দেয় তারাও বিশ্বাস করে কিনা এই স্লোগানের উপর আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমি খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের উপর নিজের দলকে প্রাধান্য দেয়, আমি তো খুঁজে পাই না। এটা মানুষের সাথে উপহাসের সামিল। গুম, খুন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয় উল্লেখ করে ভারতের বিরুদ্ধে কাউন্টার প্রোপাগান্ডা টিম গঠন করে গণমাধ্যমগুলোকে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশে কোনো হিন্দু মুসলমান বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরার কথা বলেন হাসনাত। বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল সহ স্থানীয় নেতারাও অংশগ্রহণ করেন। শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত, এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক না। ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, প্রধান উপদেষ্টা সর্বদলীয় জাতীয় ঐক্যের ডাকের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের 50% জনগণের প্রতিনিধিত্ব করে। তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাকে জাতিগতভাবে অবিশ্বাস তৈরি করবে। 1990 সালে 6 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে জাতীয় পার্টি। এই উপলক্ষে দলের বনানী কার্যালয়ে আলোচনায় জি.এম. কাদের অভিযোগ করেন, বর্তমানেও জাতীয় পার্টি বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সভা সমাবেশ করতে না দিয়ে সাংবিধানিকভাবে বঞ্চিত করা হচ্ছে তার দলকে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন, বাকি ছোটোখাটো দলের কথা আমি ডিটেল সময়ের অভাবে বলতে চাইলাম না, আমার কাছে আছে, তাহলে 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে।